বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে, বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অতর্কিত গুলিবর্ষণের দাঁত ভাঙা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চীন থেকে নতুন ব্যাচের VT5 লাইট ট্যাঙ্কে ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দিল্লির সাউথ ব্লকে এখন শুধুই আতঙ্কের ছায়া। যে ঢাকাকে গত 15 বছর ধরে ভারত নিজের হাতের পুতুল মনে করত, সেই ঢাকার মাটিতে এবার পা রাখছেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাও আবার একদিনের জন্য নয়, পুরো 3 দিনের এক হাই প্রোফাইল সফরে। খেলাটা শুধু এখানেই শেষ নয়। বন্ধ দরজার ওপাশে বাণিজ্য চুক্তি তো কেবল একটা অজুহাত। আসল আলোচনা নাকি হতে যাচ্ছে ড্রোন প্রযুক্তি, অত্যাধুনিক মিসাইল সিস্টেম আর জয়েন্ট মিলিটারি ট্রেনিং নিয়ে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। ভারতকে উচিত শিক্ষা দিতে ইতিহাসের দেয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে ভারতের, কেননা দীর্ঘ কয়েক দশকের দূরত্ব আর রাজনৈতিক টানাপোড়েনের পর এবার নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ ও পাকিস্তান। এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সম্পর্ক। শুভেন্দু কেন? ট্রাম্পেরও সাহস নেই বাংলাদেশ দখলে। স্পিকার হাফিজউদ্দিনের এক ধমকে কেঁপে উঠল দিল্লি। সাহস থাকলে দখল করে দেখা। শুভেন্দুকে দাঁত ভাঙা জবাব দিল তারেক সরকার। পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার আজ স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। যাদের দেখে ভারত থর থর করে কাঁপে, থর থর করে কাঁপে, যাদের দেখলে ভারতের বুকের ভিতরে ধরপড়ানি শুরু হয়, অর্থাৎ আমি বলছি চীনের কথা, অর্থাৎ আমি বলছি পাকিস্তানের কথা, অর্থাৎ আমি বলছি নেপালের কথা। অবশেষে দর্শক এই ভারতকে আরো বুকের কাঁপুনি বেশি ধরিয়ে দিতে অবশেষে এই চীনের সাথে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা বিরাট সুসম্পর্ক তৈরি হতে যাচ্ছে। দর্শক দেখেন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, যে কোনো মুহূর্তেই ভারত এই বাংলাদেশকে গিলে ফেলতে পারে। মুহূর্তের মধ্যে বাংলাদেশ টেরও পাবে না যে তারা ভারতের পেটের মধ্যে চলে গিয়েছে। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন, এই বাংলাদেশকে কেন হজম করতে পারে না ভারত, কেন গিলতে পারে না? এজন্যই গিলতে পারে না কারণ ওই দাদাবাবুদের এপাশে ওপাশে রয়েছে আপনার চীন চীন চীন। হ্যাঁ, ওই বুক চিন চিন করছে, হায় মন তোমায় পেতে চায়। দর্শক, এই চীন কিন্তু দেখিয়ে দিয়েছে ভারতকে যে সাবধান সাবধান, হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়ালে খবর আছে। এবার দর্শক শ্রোতা, বাংলাদেশের সাথে চীন এবং পাকিস্তানের সম্পর্ক নতুন করে তৈরি হচ্ছে। হাসিনার আমলে যে সময় হাসিনা বাংলাদেশে ছিল, সেই সময় কিন্তু বাংলাদেশ এবং আমাদের দাদাবাবুদের দেশ অর্থাৎ ইন্ডিয়া, এই দুই দেশের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় সেটা আর খোলাসাভাবে আপনাদের বলতে হবে না, যদি বিবাহিত হয়ে থাকে সেটা আপনারা খুব ভালো করে জানেন। এটা আমি বলছি না, এটা বলেছে হাসিনার আমলের একজন মন্ত্রী বা এমপি। যাই হোক দর্শক, সে কথা রাখি, এখন কিন্তু নতুন করে তৈরি হয়েছে টানাপোড়েন। হ্যাঁ, বিজেপি সীমান্তে কতকাল বা তার আগের দিন কি ঘটনা ঘটিয়ে দিয়েছে সেটা তো আপনারা সকলে জানেন, তাই না? বিজেপি শক্ত হাতে দমন করিয়ে দিয়েছে, ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে যে খবরদার সাবধান, মনের ভুলেও ভারতের থেকে বাংলাদেশের থেকে একটা গুলিও করবা না। একটা গুলি করলে কিন্তু সাথে সাথে 3টা গুলি ভারতে চলে যাবে। দর্শক, ভারত মনে করেছিল এই বাংলাদেশকে শেষ করে দেব, কিন্তু চীন পাশে দাঁড়িয়েছে, পাকিস্তান পাশে দাঁড়িয়েছে, যার কারণে এই বাংলাদেশকে কিছুই আসলে করতে পারবে না। অন্যদিকে দর্শক শ্রোতা, এই যে সীমান্তের এই ঘটনাকে কেন্দ্র করে দর্শক শ্রোতা, ভারতের ভিতরে কিন্তু এখন নতুন করে এই যে আপনার কুরবানির ঈদ আসতেছে না, এই কুরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু শুভেন্দু অধিকারী নতুন ক্ষমতায় আসার পর একের পর এক মুসলমানকে বিপদে ফেলানোর চিন্তা করছে বা বিপদে ফেলানোর চেষ্টা করছে। মূলত আসলে দেখেন বিপদে ফেলতে পারেনি, উল্টো তারা নিজেরাই বিপদে পড়েছে। একটা জিনিস মনে রাখবেন, আবু জেহেল, আবু লাহাব, তারপরে ফেরাউন, তারপরে কারুন, তারপরে কি বলে আপনার নমরুদ, যতগুলো ইতিহাসের পাতায় যতগুলো বড় বড় টপ লেভেলের মানে মানে আল্লাহ বিরোধী লোক ছিল, ইসলাম বিরোধী লোক ছিল, নবী বিরোধী লোক ছিল, যত টপ লেভেলের, একটাও কিন্তু টিকতে পারেনি। হ্যাঁ, ইসলামকে নিঃশেষ করার চিন্তা করেছিল এর আগে টপ লেভেলের বড় বড় গডফাদাররা, একটাও টিকতে পারেনি। আল্লাহ তাআলার কুদরতি
আল্লাহ তাআলার গজবে সবকিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে, তারা এখন নিঃশেষ হয়ে গিয়েছে। তাই শুভেন্দু অধিকারী সামান্য চুনোপুঁটি, যেমন আমাদের বাংলাদেশের স্পিকার মেজর হাফিজ সাহেব একটা কথা বলেছে যে ভারত কেন চাইলে ট্রাম্পও বাংলাদেশকে দখল করতে পারবে না, কারণ আমাদের যুবকদের শক্তি আছে। এই যুবকদের শক্তি নিয়ে দরকার পড়ে এই 80 বছরের পরে আবারও আমরা যুদ্ধ করব। মেজর জেনারেল হাফিজ বর্তমান বাংলাদেশের স্পিকার, তিনি কিন্তু এই বক্তব্যটা দিয়েছে ভাই। হ্যাঁ, তো যাই হোক দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর ভিতরে অনেক কথাই আপনারা জানতে পারবেন। দেখেন, খালে ফেলতে গিয়ে উল্টো খালে পড়েছে ভারত, এখন ভারতের মাথায় দুশ্চিন্তার ভাঁজ। অবশেষে আমাদের বাংলাদেশ সরকার কি খেলা দেখিয়ে দিচ্ছে, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শুনতে হবে। তাহলে কথা কেন, চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। দাঁড়ান, তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। এবার জামাতের পিছনে লেগেছে কলকাতার নবনির্বাচিত গরুখের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছিলাম, সেখানে অনেক কিছু বাকি ছিল। আজকে এইটুকু আমি আপনাদেরকে পূর্ণ করে দেবো, কারণ এই ভিডিওটা আপনাদের পুরাটা দেখা দরকার। সেখানে আসলে কি হচ্ছে আর তিনি কেন হঠাৎ করে আবার জামাতের পিছনে লাগলেন। গতকাল সোমবার সন্ধ্যার সময় ভবানীপুরের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সেখানে জামাত সম্পর্কে একটি তীব্র আক্রমণাত্মক মন্তব্য করে বসেন, যেটা তার অধিকারের ভিতরেও পড়ে না। তার যে পদবি, তিনি যে চেয়ারে বসেছেন সেখানে বসে এটি তার জন্য শোভনীয় নয়। তারপরেও তিনি করেছেন। কেন করেছেন সেই আলাপে আমরা পরে আসবো। আগে কি বলেছেন সেটা একটু আসুন আমরা শুনে দেখি। জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে জামাত সম্পর্কে তিনি এই কথাটি বললেন, কথাটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কখন বললেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা আপনি কিভাবে রিলেট করবেন সেই ঘটনার টাইমিং অর্থাৎ সময়টা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা দিয়েছে সোমবার সন্ধ্যার দিকে, কোথায়? ভবানীপুরে। আর এই সোমবার সকালের দিকে বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত সে জামাতকে এখানে জড়িয়ে নিয়েছে। বাংলাদেশে কি ঘটনা ঘটেছে? সোমবার সকাল থেকে দুপুরের দিকে এই সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সেখানে বিনা উস্কানিতে বিএসএফ বিজেপিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দীর্ঘ 18-19 বছর পরে বিজেপি এই প্রথম বিএসএফ এর ওই গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছে। কোথায়? সিলেটের গোয়াইনঘাট সীমান্তে। যখন বিজিবি গুলি ছুড়েছে, পাল্টা আক্রমণ করেছে, এই আক্রমণ করার সাথে সাথে বিএসএফ ওখান থেকে পালিয়ে গেছে। এই যে বিএসএফ ওখান থেকে পিছু টান নিল, পালিয়ে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো, করার পরেই কিন্তু তারপরে সন্ধ্যায় সে গেছে ভবানীপুরে। ভবানীপুরে যে এই কথা তো সে বলতে পারছে না যে এখানে বিএসএফ আর বিজিবি যে গোলাগুলি হয়েছে, বিজিবিও পাল্টা গুলি চালিয়েছে, এইটা তো সে নিতে পারছিল না। এই সংবাদ তার কানে যাওয়ার সাথে সাথে সে তো অনেকটা বজ্রাহতের মতো হার্টফেল করে মরার অবস্থা। একেতে তার দেশে যেটা হচ্ছে আপনারা জানেন, গরু নিয়ে সে নতুন নিয়ম বাতলে দিয়েছে, মুসলমানরা গরু কুরবানি দিতে পারবে না। এবার ওখানে তো সব হিন্দু খামারি, হিন্দুরা লক্ষ লক্ষ গরু সেখানে পালছে। এই গরুগুলো কোথায় যাবে? কে কিনবে? মুসলমানরা যদি কুরবানি না দিতে পারে, এই গরুগুলোর ক্রেতা তো মুসলমান, তো কিনছে না, কোথায় যাবে? সুতরাং হিন্দুরা ওর উপরে খেপেছে, ওর বাড়ি ঘেরাও দেওয়ার হুমকি দিয়েছে, লক্ষ লক্ষ গরু ওর বাড়ির দিকে ছুটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়াও আরো একটা কারণ আছে, সেই কারণটাও আমি বলবো। এই গরুখোর শুভেন্দু আবার কেন বললাম, এরও একটা কারণ আছে। আসলে তথ্যের ভিতরে তথ্য উলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, এক কাজ করি, আমরা এই যে গরুখোর শুভেন্দু যে বললাম, এই শুভেন্দু যে গরুখোর তার প্রমাণ আছে না? প্রমাণ দিয়ে চলেন। একেবারে যার সামনে সে গরু খেয়েছে, নন্দীগ্রামে এক মুসলমানের বাড়িতে গিয়ে, তার সাথে যে ছিল তার স্বীকারোক্তিটা আগে একটু শুনি, তারপরে আরেকটু কথা বলি। দেখুন ভিডিওটা। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে সে গরুর গোশত খায়। তাহলে গরুর গোশত যে খায়, যে গরুখোর, সে কেন হঠাৎ করে মুসলমানদের এই গরুর বিরুদ্ধে কুরবানি দেবে না, গো মাতা হত্যা করা যাবে না, ধর্মীয় বিষয়টা টেনে আনলো? এইখানেও আর একটা ব্যাপার আছে। এইখানে তার সবচাইতে, কালকে বলেছিলাম, সে একটা প্রতারক, ঠক। এই যে এরা যে ধর্মের বিষয়টা এখানে টেনে আনলো, গরু তো আসলে তাদের গোমাতা নয়। তাদের মহাভারতে, তাদের পুরাণে কোথায়ও গরু যে তাদের গোমাতা এই কথাটা নাই। এবং প্রাচীন যুগে
তাদের সমস্ত ঠাকুর যারা যারা ছিল প্রত্যেকেই গোমাংস খেত, প্রত্যেকেই খেত। এই গরু যে তাদের গো মাতা, গরুকে তারা মা হিসেবে বিবেচনা করা শুরু করলো 1882 সালে। সর্বপ্রথম স্বামী দয়ানন্দ এই ব্যক্তি, তিনি যখন ওই সময়ে দলে দলে নিম্নবর্ণের মানুষ মুসলমান হয়ে যাচ্ছিল, জৈনদের সাথে তাদের একটা যুদ্ধ অবস্থা, বৌদ্ধদেরকে তারা সেখানে সমূলে হত্যা করছিল, এই সমস্তগুলো দেখে দলে দলে মানুষ যখন মুসলমান হচ্ছিল, ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল, তখন এই স্বামী দয়ানন্দ এই তার একটা কুটচাল সে দিল, একটা ন্যারেটিভ ঢুকাই দিল হিন্দুদের ভিতরে, যে তোমরা যে এই যে ওখানে যাচ্ছ, ওরা তো গরুর গোশ খায়, আমাদের গো মাতাকে হত্যা করে, গরু তো আমাদের মাতা, মাতাকে যারা হত্যা করে সেই দলে তোমরা যাচ্ছ। আরো অনেক কার্যকরণ আছে, বিরাট ইতিহাস, ওইখানে যেহেতু আর এখন সময় পাওয়া যাবে না, মূল কথাটা বললাম আর কি। এবং ওখানে আরো একটা মজার ঘটনা আছে, মুসলমানদের সাথে হিন্দুদের একটা সংঘর্ষ বাঁধিয়ে রাখার জন্য তারা এই গোমাতাকে সামনে নিয়ে আসে, গরুকে তারা সামনে নিয়ে আসে, যেহেতু গরুর গোশ তারা খায়। আর হিন্দুদেরকে যদি এই কথা বলে উস্কে দেওয়া যায় যে গরু হচ্ছে তোমাদের মা, এখানে তারা হিন্দু রাষ্ট্র করতে চায়, রবীন্দ্রনাথ যেটা চেয়েছিল, পুরা এই ভারতীয় তাদের একটা কল্পরাজ্য আছে, এই কল্পরাজ্যটাকে তারা পুরা শিবাজির এক ধর্মরাজ্য করতে চায়। তো ওই তারই ধারাবাহিকতায় যে যদি মুসলমানদের উপর তাদেরকে খেপিয়ে দেওয়া যায় হিন্দুদের, এবং একটা কমন ডায়লগ দিয়ে, কমন ন্যারেটিভ দিয়ে, তাহলে এখানে মুসলমানরা আরো বেশি সুবিধা করতে পারবে না এবং আমাদের হিন্দু রাজ্য গড়া সহজ হয়ে যাবে। ওই সেই থেকে এই গোমাতা এই ন্যারেটিভটা তারা সামনে নিয়ে আসে। এখন চলেন আমরা যাই যে এই জামাত সম্পর্কে কেন সে এখানে টেনে নিয়ে আসলো জামাত ইসলামকে। এইখানে সীমান্তবর্তী জেলাগুলোতে আপনারা জানেন, বিশেষ করে সাতক্ষীরা সীমান্তে, যশোর সীমান্তে, খুলনা সীমান্তে, ওদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, ওদিকে রংপুর সীমান্তে, এই সমস্ত সীমান্ত জেলাগুলোতে মানুষ ভোট দিয়েছে কাকে? জামাতকে। এখানে কিন্তু জামাতের এমপি, আমি যে কয়টা জায়গার কথা বললাম, সব জায়গায় না, আবার এটা ভুল বোঝার দরকার নেই, মানে তুলনামূলক আর কি। বিএনপিকেও ভোট দিয়েছে, কিন্তু এই জেলাগুলোতে সাধারণত গ্যাঞ্জামগুলো এই জায়গাতে বেশি হয়, এই সীমান্তগুলোতে। এখানে ভোট দিয়েছে মানুষ জামাত ইসলামকে। কারণ কি? এদেশের মানুষ এইটা বুঝতে শুরু করেছে যে এই ভারতের আগ্রাসন থেকে, কলকাতার এই আগ্রাসন থেকে, এই সীমান্তে যে মানুষ হত্যা করা হয়, এইটা থেকে জামাত ইসলামী একমাত্র তাদের সাথে টেক্কা দিতে পারে। এবং জামাতকে তারা ভারতের বিরোধী কণ্ঠস্বর হিসেবে ইতিমধ্যেই মেনে নিতে শুরু করেছে। আর বাকি বিএনপি বলি, আওয়ামী লীগ তো একেবারে পুরো ভারতের বিজেপি, ওই বিজেপির বাংলাদেশ শাখা। আর বিএনপি ভারতের চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা বিএনপি এখনো অর্জন করতে পারেনি। কারণ বিএনপির ভিতরে এখনো অনেক মানুষ আছে যারা রবীন্দ্র ভক্ত। রবীন্দ্র ভক্ত হয়ে বাংলাদেশ প্রেমী হওয়া কখনোই সম্ভব না, কোনোদিন সম্ভব না। কারণ রবীন্দ্রনাথের চিন্তা তো বাংলাদেশি জাতীয়তাবাদ না, রবীন্দ্রনাথের চিন্তা বাঙালি জাতীয়তাবাদ। তাহলে রবীন্দ্রনাথকে কেউ যদি গুরু হিসেবে মেনে নেয়, তাহলে তাকে তো আলটিমেটলি ওই বাঙালি জাতীয়তাবাদের কাছেই যেতে হচ্ছে। সুতরাং বিএনপির যারা এই মন্ত্র মেনে নিয়েছে, তারা তো একেবারে নিরেট বাংলাদেশি জাতীয়তাবাদ এই মন্ত্র মেনে দিতে পারবে না, এখানে তারা আসতে পারবে না। যাই হোক, তো জামাত ইসলামকে তারা এখন এইখানে এই যে টেনে আনছে, এই টেনে আনার অন্যতম কারণ হচ্ছে যেহেতু তার দেশের ভিতরে কুরবানিকে নিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে, সারা দেশে শুভেন্দুর উপরে থুতু নিক্ষেপ করা হচ্ছে, সিসি রব পড়ে গেছে, হিন্দুরা তো শুভেন্দুকে মার কাট অবস্থা। এমতো অবস্থায় এই চতুর শুভেন্দু কলকাতা থেকে মোদি তাকে এই বুদ্ধি দিয়েছে যে তুমি ওখানকার জামাত ইসলামকে খেপিয়ে তোলো। জামাত ইসলামকে যদি খেপিয়ে তোলা যায়, তাহলে বাংলাদেশেও এর প্রতিবাদে জামাতের লোকজন একটু সাহসী বেশি, হয়তো উগ্রতা দেখিয়ে সেখানে কিছু হিন্দুদের উপরে আক্রমণ চালাবে বা সীমান্তে একটা হৈ হট্টগোল বাঁধাবে। এইটা যখনই বাঁধাবে তখনই আমরা আমাদের টার্গেটে গুলি ছুড়ব। এই মূলত তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই, এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই গরুখোর শুভেন্দু, এই বাটপার শুভেন্দু সে জামাতকে এখানে নিয়ে নিয়েছে। জামাত আমিরকে সে বলছে যে যতটা না তৃণমূল, তারপরে সিপিএম, এদের যে কুরকুরানি চিরবিরানি, তার থেকেও শুভেন্দু মুখ্যমন্ত্রী হবার পরে নাকি এখানে জামাতের চিরবিরানি বেড়েছে। শুভেন্দুর মতো লোক কলকাতায়, ওখানে মুখ্যমন্ত্রী হলেই জামাতের কি আর না হলেই জামাতের কি। বরং জামাত এখানে এই শুভেন্দুকে চোখে চোখ রেখে কথা বলবে, তাকে এমন ভাবে তীরের মতো সোজা করে চলতে বাধ্য করবে যে সীমান্ত, ওই জায়গায় বলেছি সীমান্তের লোকজন কিন্তু, সীমান্তবর্তী জেলাগুলো কিন্তু জামাতের কবজায়। সুতরাং বেশি টাল্টিপাল্টি করলে জামাতের এমপিরা এক সমস্ত দলবল নিয়ে সীমান্তে চলে যাবে, মিছিল করবে, বিক্ষোভ করবে, আর আন্তর্জাতিক মিডিয়া এগুলো প্রচার করা হবে, সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হবে যে এই সাম্প্রদায়িক শুভেন্দু, এই ধর্মঅন্ধ শুভেন্দু সে এই কাণ্ড কারখানা করছে। সুতরাং শুভেন্দু, তুমি যতই চেষ্টা করো, তোমার ভিতরে যে নোংরা মানসিকতা রয়েছে, এই নোংরা মানসিকতা দিয়ে আর যাই হোক জামাতের সাথে টেক্কা দিয়ে তুমি এখানে কিচ্ছু করতে পারবে না। যে আজকে সবচেয়ে ভালো খবর হলো যে এই সরকারের আমলে আমরা বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যথারীতি ভারতের সাবজেক্টটাকে আমরা বের হতে পারবো না যতদিন বাংলাদেশ আছে, এবং বের হওয়া উচিত না আমি মনে করি, কেননা এটা সুযোগও আমাদের নাই, মানে অনেস্টলি স্পিকিং লেডিস এন্ড জেন্টলম্যান। সো হোয়াট হ্যাপেন্স, আজকে সিলেট সীমান্তে মানে আমাদের এলাকাতে আপনার বিএসএফ এর গুলির প্রতিবাদে পাল্টা গুলি চালিয়েছে বিজেপি। ওয়েল ডান গাইজ,
লটস অফ রেসপেক্ট অ্যান্ড স্যালিউট টু অল অফ ইউ। আমাদের বিজেপি, আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে বলছি, ইতিহাস গড়ে যান। কারো অবস্থান চিরস্থায়ী না। আপনারা নামটা পরিবর্তন করে বাংলাদেশ আমাদের বিডিআর নিয়ে আসেন। এটা ভারতের প্রেসক্রিপশনে ভারতীয় দাসী শেখ হাসিনা এটা পরিবর্তন করেছিল। একটা দেশ কতটা অরক্ষিত ছিল শেখ হাসিনার সময়, তার একটা সুস্পষ্ট প্রমাণ হলো এই বিষয়গুলো। সো বাংলাদেশ মানে বিডিআর বা বাংলাদেশ রাইফেলস, তাহলে কি হবে, কোনোদিন আর কোনো ঘটনার মাধ্যমে এই কাজগুলো করার সাহস পাবে না কেউ। তারা মনে করবে যেটা করেও লাভ নেই, পরবর্তী সময় আবার পরিবর্তন হয়ে যাবে। এই দৃষ্টান্ত আমাদেরকে স্থাপন করতে হবে। এখন এর কোনো বিকল্প নাই বা বিকল্প আছে বলে আমি মনে করি না। সো আমার অনুরোধ থাকবে এখানে যে বাংলাদেশ রাইফেলস বা বিডিআর নামটা আবার পুনঃস্থাপন করা হোক, কারণ এটাই বাংলাদেশের পরিচয়। এটাই মানে এদের বুকে কাঁপন ধরে যখন বিডিআর বা বিএসএফ মানে বিডিআর নামটা এরা দেখে, এরা এটা সহ্য করতে পারে নাই বলেই এরা আমাদের এই নামটা পরিবর্তন করিয়েছে। সুতরাং আমি অনুরোধ করব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনার মানে প্রধানমন্ত্রীকে নামটা সক্রিয়ভাবে একটা মানে চাইলে আপনারা 24 আওয়ার্সের ভিতরে এটা পরিবর্তন করতে পারেন। যত টাকা যায়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। মানুষ টাকা খরচ করার অতিরিক্ত বা অপব্যয় করলে মানুষ তিরস্কার করে। এই একটা প্রজেক্টে আপনি টাকা খরচ করে বলেন আমরা এত টাকা খরচ করে, দেখেন মানুষ কি বলে এই একটা জায়গাতে। সুতরাং আমি সরকারকে অনুরোধ করবো এই কাজটির জন্য সরকার করে, কেননা এটাই হলো আমাদের জন্য। এবং এই মানে খাতে যদি আপনি টাকা খরচ করেন তাহলে এর চেয়ে ভালো খরচ আর হতেই পারে না। মনে রাখবেন, এই যে কয়েকদিন আগে ধরে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো কি আমি আপনাকে জানি কি করেছে এরা। ভাই আপনারা বাংলাদেশ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই যে আইডিওলজিক্যাল বা আদর্শ ভিত্তিক রাজনীতি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে। এই দেশের হত দরিদ্রতা যাই বলেন না কেন, আপনি জানেন তো IMF প্রেডিক্ট করেছে আমাদের দেশের অর্থনৈতিক মানে উন্নতি হবে না বরং অবনতি হবে প্রত্যেকটা সেক্টরে। এটা কিন্তু IMF এর একটা রেজাল্ট। এটা আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে কেন হবে, এটার জন্য শুধু এই সরকার দায়ী না, দেয়ার আর মেনি রিজনস ওয়াই। এটা আমি বলেছিলাম আপনাদেরকে গতকালকে, এবং এটা আমি এই প্রেডিকশনটা IMF আজকে দিয়েছে। আমি দিয়েছি এক সপ্তাহ আগে, মানে 1 মাস 2 মাস আগে আমি প্রমাণ করতে আমার লাইভ স্টিল এই ভিডিওটা আছে, যারা আমার নিয়মিত তারা জানেন, আপনারা দেখেছেন। আমি এই কথা বলেছিলাম যে কেন বাংলাদেশের মানে জিডিপি মানে সংকুচিত হতে পারে, যুদ্ধ একটা আছে, দেয়ার আর মেনি রিজনস ওয়াই। এটা আমি বলেছিলাম। এর মধ্যে একটা জিনিস দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মানে যে নিয়োগ, এটা একাই বাংলাদেশের বিনিয়োগের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য মানে সরিয়ে দেওয়ার জন্য মোর দেন এনাফ। এটা কার পরামর্শে কেন করেছেন প্রধানমন্ত্রী এটা আমি জানি না, আমি নিশ্চিত করে বলতে পারি প্রধানমন্ত্রী এটা উনার নিজের সুবিধার কারণে এটা করেন নাই। এটা যারাই করেছেন ভুল মানে ভুল সিদ্ধান্ত করেছেন। বলেছিলাম IMF, এবং আমি বলেছিলাম যে আপনি যদি জানেন, আমার মনে আছে আপনাদেরকে আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি জানেন যে একটা গ্রোসারি স্টোর এরা আপনার এক্সপায়ারি ডেট মানে টেম্পলেট করে বা ম্যানিপুলেট করে মানে আপনার ধরা খেয়েছে, এরা মাপে ওজনে কম দেয়, মানে অসৎ ব্যবসায়ী। আপনি কি সেই ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী দোকান থেকে কখনো পণ্য কিনবেন? আপনি যখন পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন জানবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি একজন ঋণ খেলাপি, অর্থাৎ ব্যাংকের টাকা চুরকেই এখানে যে কোনভাবে বসানো হয়েছে, সবচেয়ে মানে খারাপ সিদ্ধান্ত বা নিয়োগ হচ্ছে এই সরকারের। হচ্ছে অনেক ভালো সিদ্ধান্ত, ভালো নিয়োগ আছে আনডাউটেবলি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট appointment of this government so far I have seen, and it is not worse, it is devastating, destructive. They have to replace this gentleman somehow. এটা এর কোনো বিকল্প নাই। এটা আমি নির্দ্বিধায় বলে দিই, এবং এটা প্রমাণ আপনারা পাবেন আগামীতে। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি, সো এটা তো হবে। এখন কথা হচ্ছে আপনার এই ভারতের মানে আমাদের 158টা ফেন্সিল ফ্যাক্টরি নাকি বাংলাদেশের বর্ডারে ওপারে। শেখ হাসিনার মুখ থেকে কখনো শুনেছেন মাদক নাম্বার 1 কি পরিকল্পনা? আরে একটা দেশকে কিভাবে 18 কোটি মানুষকে একটা দেশের রাজনৈতিক মানে ফেইল করে, তারা নিজেরা ফেইল করায়, আমাদের দেশের রাজনীতিবিদদের ফেইল করাইয়া আবার তারাই মানে আবার এই ফেইলিয়ার সিস্টেমের মানে অপব্যবহার করে বা একটা সুযোগ নেয়। আপনি দেখেন মাদক দিয়ে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার ভারতের সবচেয়ে বড় কুৎসিত ষড়যন্ত্র শুধু টাকা পাচার নয়, পানি দিয়ে মানে আমাদেরকে খারাপ করা এটা নয়, সবচেয়ে বড় ষড়যন্ত্র যেটা শিক্ষা এবং মাদক আর সংস্কৃতি, এই 3টা জিনিস দিয়ে আমাদেরকে একদম শেষ করে দিয়েছেন। এগুলা মানে বিশ্বাস করেন শেখ হাসিনাকে আনবেন, এই যে আনিস আলমগীররা যে এখন মানে তারা কেউ মানে নির্যাতিত সাংবাদিক, নিপীড়িত সাংবাদিক নামের যে এই যে মূর্ছা মানে প্রধানমন্ত্রী সুযোগ দিচ্ছেন, তো আপনার বাবাও সুযোগ দিয়েছিলেন, আপনার বাবা এই সুযোগ দিয়েছিলেন বলে যাবেন না। তার পরিণতি কি হয়েছিল আপনারা দেখেছেন। এটাকে কখনো সুযোগ দিবেন না। এই ভারতীয় এজেন্ট এবং ভারতীয় প্রেতাত্মা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি তো মনে করি এখন প্রজেক্ট ক্লিন আপ কি? প্রজেক্ট ক্লিন আপ হলো ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ বা ক্লিন আপ করার যে প্রজেক্টটা, এই জন্য একটা প্রজেক্ট নেওয়া দরকার বাংলাদেশে। এখন এই প্রজেক্টটা মানে নেওয়া দরকার যেন বাংলাদেশকে সবচেয়ে বড়, আমাদের কি ভাই সেদিনও বলছিলেন, এটা তো আমরা আগে বলি প্রতিদিনই, যে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশের ভিতরে যে ভারতীয় দালালরা, ভারতীয় পুলিশও নয়, এই ভারতীয় দালাল বাংলাদেশে যারা আছেন এরাই আমাদের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক। এদেরকে যদি মানে ক্লিন আপ করা যায় না, এই যে সহানুভূতি দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আনিস আলমগীরকে ফোন দেন, এটা আপনাকে কে শিখিয়ে দিয়েছিল? একদিন বিচার হবে এটার, যে শিখিয়ে দিয়েছিল তাকে কে বলেছিল এই কাজটা করার জন্য? আমি তো কনফার্ম এটা আপনি করেন নাই। কত বড় ভুল ছিল। এরা আপনার বাবা একই কাজ করেছিলেন, তার পরিণতি কি হয়েছে আপনি জানেন। আপনার মা কখনো টাফ ফোন নাই এদের উপরে, এই দালালদের উপরে, বিনিময়ে কি হয়েছে আপনি দেখেছেন। সুতরাং আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের নাগরিক প্রত্যেকের সমান অধিকার, সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক, কিন্তু ভারতীয় দালাল এবং ষড়যন্ত্রকারীদের বিষয়ে দেখে শুনে রাখতে হবে আপনাকে, না হলে দেশ আপনি কোনোদিন সাজাতে পারবেন না। মনে রাখবেন, আমি বারবার বলি, আমি সেদিনও বলেছি, যদি কোনো রাষ্ট্রপ্রধান বা মানে বাংলাদেশের সরকার এ বুঝতে ব্যর্থ হয় যে নাম্বার 1 প্রবলেম প্রসপারিটি,
পিস স্টেবিলিটি অফ বাংলাদেশ কোথায়? নাম্বার 1 হচ্ছে ভারতীয় কনস্পিরেসি। এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, এই দেশ নিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন না। 100 জাতের কার্ড রেডি করেন, 100টা প্রকল্প রেডি করেন, জীবনে এগিয়ে যেতে পারবেন না আনটিল অর আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনস্পিরেসি অফ ইন্ডিয়া এগেইনস্ট বাংলাদেশ। দ্যাট ইজ দ্য বটম লাইন। সো এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। যদি এটা বুঝতে পারেন, আপনি দেশ নিয়ে অনেক দূরে যেতে পারবেন। আর যদি আপনি বুঝতে না পারেন, আপনি দেশ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। আমি আপনাকে লিখিত গ্যারান্টি দিতে পারি। এটা আমি রিসার্চ করতেছি প্রতিটা ক্ষেত্রে। আপনার বাবা হত্যায় ভারত জড়িত, আপনার ভাইয়ের যে করুণ মৃত্যু হয়েছে তার জন্য ভারত জড়িত, ভারতীয় ষড়যন্ত্র। দে ওয়ান্টেড টু fade BNP out of the politics of Bangladesh, to be honest with you, completely eliminate BNP stance and nationalist party because they were very angry. They're still angry with Bangladesh Nationalist Party, বাংলাদেশি জাতীয়তাবাদ। They can't tolerate it. তারা এই যে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের প্রোগ্রামের নামে ভারতীয় মানে এই যে কালচারটা আমাদের এখানে অ্যাডপ্ট করা, পৃথিবীতে কোনো জাতি কখনো এগিয়ে যেতে পারে নাই যে জাতি তার লোকাল কোর কালচার বলে গেছে। একটা দেশ দেখান আমারে বিজাতীয় কালচার অ্যাডপ্ট করে একটা দেশ এগিয়ে যেতে পারে নাই। আপনি দেখবেন এজন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? এই যে আইডিওলজিক্যাল পলিটিক্সটা। আমি যাই করি বঙ্গবন্ধু সৈনিক, এটা হবে না। আমি এই যে এখন দেখেন আওয়ামী লীগেরা সারা পৃথিবীতে খালি বঙ্গবন্ধুর নামে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে বেড়াচ্ছে। আননেসেসারি প্রোগ্রেসিভ দেশের কোনো ধরনের মানে উন্নতি, দেশের স্থিতিশীলতা, দেশ কোথায় যাবে বিন্দু মতে তার কাছে নাই। এই পলিটিক্সটা চিরতরে এলিমিনেট করা দরকার, আর না হলে দেশ এগিয়ে যেতে পারবে না কখনোই। এটা হচ্ছে আমার বক্তব্য এবং আমরা সবাই জানি এই জিনিসটা। সো দেয়ারফর বিজেপিকে ধন্যবাদ। বাংলাদেশ রাইফেলস নামটা অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী, মনে রাখবেন আজকে ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন, কিন্তু আপনি ক্ষমতা থেকে যাওয়ার পরে শেখ হাসিনাকে তুতু নিক্ষেপ করে ধিক্কার দেয় সারা বাংলাদেশের মানুষ। যদিও তার দু একটা ছেলেফেলা এগুলা গন্ডমূর্খ, শুভেন্দুর মতো গন্ডমূর্খ, মানে অপদার্থ। এরা জীবনে কোনো কিছু দেখে নাই, তার বাপ বলে যায়, কিন্তু তার নেতা মানে এটা হচ্ছে ওই লেভেলের। এরা পৃথিবীর কোনো জায়গাতেও সম্পদ নয়, এরা হচ্ছে লায়াবিলিটিস। এরা পৃথিবীর প্রত্যেক জায়গাতে আছে, দেয়ার আর লায়াবিলিটিস, আমরা জানি। সুতরাং আপনি হয়তো চলে যাবেন, কিন্তু কিছু কাজ করে যান, নজিরবিহীন কাজ যেগুলো আপনার বাবা যে করে গেছিলেন, এগুলোর মতো আপনাকে মানুষ মনে রাখবে। আপনার মা কয়েকটা কাজ করে গেছিলেন, মনে রাখবেন, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি না। এটা আপনার প্রমাণ করেছে বিএনপি ভারতীয় দালাল নয়। বিএনপি বা বাংলাদেশকে ভারতের হাতে কখনোই বিক্রি করবে না এবং খরচ রাজ্য বানাতে দেবে না। এটা মোটামুটি কনফার্ম, 100% কনফার্ম। আপনি প্রমাণ করেছেন। এই কাজটা হয় না, অনেক ব্যস্ত থাকতে পারে বিএনপির, এই কাজগুলো কখনো হয় নাই। সো আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনি এমন কাজ করে যান যে কাজগুলোর জন্য মানুষ সারা জীবন মনে রাখে। ধরুন প্রবাসী বিদেশে পাঠানো শ্রমিককে আন্দোলন শুরু করেছিল আপনার বাবা, রাইট? আপনার বাবা অনেকগুলো কাজ করেছিলেন। এই যে মানে আজকে গণতন্ত্রই থাকতো না যদি আপনার বাবা এগুলো পদক্ষেপগুলো না নিতেন। এই কাজগুলো দেখেন, অনেক উন্নয়ন প্রকল্পের নামও নাই, আমরা মনে রাখি না এগুলো। এই কাজগুলো কিন্তু ঠিকই মনে থাকবে। বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তন করা, এগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে বাংলাদেশের মানুষের। এগুলো করেই বাংলাদেশকে ভারতের করদার্য থেকে মুক্ত করেছিলেন বলে আপনার বাবাকে তারা যখন ভাবে মেরে। আপনি কি মনে করেন এরা খালি বাংলাদেশের সৈনিকরা আপনার বাবাকে মেরেছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ডোন্ট ইভেন থিংক অ্যাবাউট দ্যাট। এরা জড়িত। এরা কিভাবে জড়িত, এরা কতটুকু জড়িত আপনারা দেখেছেন। আমাদের আমাদের কি বলে এই যে মেজর জলিল সাহেব শুধুমাত্র প্রতিবাদ করেছিল, মানে যে আমরা যে বাংলাদেশের সম্পদ আপনারা লুটপাট করে নিয়ে যাচ্ছেন স্বাধীনতার পরে, এগুলো তো আমাদের। পাকিস্তানিরা যাই রেখে গেছে, ইট বিলংস টু বাংলাদেশ, ওয়াই ডু গাইস টেকিং ইট অ্যাওয়ে? সো এই প্রতিবাদ করার কারণে বদলুকে কি করেছে আপনারা দেখেছেন। সুতরাং আপনি মনে রাখবেন, এদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। তবে সুসম্পর্ক মানে ট্রেড যেটা, আমরা উই শুড হ্যাভ দ্য বেটার ট্রেড অ্যাজ লং অ্যাজ আমরা যেন মানে ফেয়ার শেয়ার পাই। যদি না হয় দরকার নাই। ইন্টারিম গভর্নমেন্ট কয়েকটা কাজ করে গেছে, যে কাজগুলো আমরা হেই হাউ ডুইং, কয়েকটা কাজ করে গেছে ইন্টারিম গভর্নমেন্ট। তবে অন্যতম একটা জিনিস হলো যে ভারত ডিপেন্ডেন্সি যেটা আছে, এটাকে ইলিমিনেট করে দেখিয়ে দিয়েছে আমরা যদি ইউনাইট থাকতে পারি। এটা একটা যেমন বিএনপির মারাত্মক প্রেশার ছিল, মানে আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের জন্য। তারপরে কয়েকটা কাজ করে গেছে, সেটা কি ভারত ডিপেন্ডেন্সিটা লোতে এনেও বাংলাদেশ ভালো করতে পারবে। সেই কাজটার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দেই না হামের টিকার জন্য যে কাজটা করে গেছে আপনার এই যে ফরহাদ মাজারের স্ত্রী, এই মহিলাকে গ্রেফতার করা উচিত, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এবং এগুলোর জন্য দৃষ্টান্ত হওয়া উচিত বলে আমি মনে করি। এই বাংলা বিভাগ থেকে পাশ করা এই লোক কিভাবে মানে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছিল, সে সময় আমি প্রতিবাদ করেছিলাম। আমার প্রত্যেকটা পোস্ট এখনো আছে, আমার আইডিতে লিখেছিলাম যে ওনাকে 5টা রোগের না বলেন, মানে রোগের মানে উপসর্গ বলেন, কি কি কারণে এই রোগগুলো হয়, আমি দেখি সে বলতে পারে কিনা। আমি সেদিন এই প্রতিবাদগুলো করেছিলাম এবং হামের টিকার এই অব্যবস্থাপনাতে প্রমাণ হয়েছে আমার প্রত্যেকটা বক্তব্য এই ক্ষেত্রে সঠিক ছিল, রাইট? সো আমি একটু বলবো ধন্যবাদ, এবং এই কাজগুলো করে যেতে হবে। মাদক নিয়ন্ত্রণ, মাদক মুক্ত বাংলাদেশ, ভারতীয় প্ররোচনায় বাংলাদেশ মাদক যুক্ত হয়েছে, মাদক নাম্বার 1 প্রবলেম। যদি এটা থেকে মুক্ত না করতে পারেন, বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে না, কারণ এগুলো ভারতীয় সব। ভারত মাদক দিয়ে বাংলাদেশকে মানে ওয়াল্লাহ কত ষড়যন্ত্র বলবো, কতটা বলবো আমি আপনাকে বলেন আমাদেরকে, কতটা বলবো এদের ষড়যন্ত্র। প্রতি মুহূর্তে এবং শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে এরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এখন করে যাচ্ছে। আপনার এটা আমি নজিরবিহীন, আমি দেখি না যে আমরা বন্ধুত্বের হাত পাড়ি দেওয়ার পরে এতটা বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র করতে পারে। প্রতিটা ক্ষেত্রে তারা বাংলাদেশকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল। এই যে শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা টাকা অবস্থায় একটা ভালো কাজ করতে পারে না বাংলাদেশের জন্য। ভারত শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি ধ্বংস করেছে লোক দেখানোর মানে অপোজিটে। এগুলো থেকে যদি মুক্ত না করতে পারেন, এদেশকে নিয়ে কখনোই এগিয়ে যেতে পারবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।